তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা একটু জুম করে বড় করে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 1 জুন 2024-এর কিন্তু কর্মসংস্থান। তো এই কর্মসংস্থান থেকে আজকে একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যে প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার জন্য তা দেখবো সরাসরি প্র্যাকটিস সেটে যেয়ে। তো চলুন সরাসরি চলে যায় মূল প্র্যাকটিস সেটে। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। তো এই প্র্যাকটিস সেটের আমরা ইতিমধ্যে কিন্তু এই অঙ্ক প্রশ্নের সমাধানগুলো করে ফেলেছি, 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক প্রশ্নের সমাধান করে ফেলেছি। আজকে আমরা কিন্তু জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট সম্পূর্ণ করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে WBPSC মিসলেনিয়াস। তো আমরা এখন এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব, জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট। তো জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেটে যাবো, তবে তার আগে এখানে যেটা লেখা আছে সেখানে এই লেখাগুলো আমরা একটু পড়ে নেব। এই লেখায় কী বলতে চেয়েছে আপনারা দেখুন। এখানে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস প্রিলি পরীক্ষার দরখাস্ত নেওয়া হয়েছে। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকে 200 নম্বরের একটি পেপার থাকবে, অর্থাৎ অঙ্ক দিয়ে এবং জেনারেল স্টাডিজে 200 নম্বরের মোট পরীক্ষা হবে। মোট সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের 50 নম্বরের 25টা প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন থাকবে কিন্তু 2 নম্বর। 25টা প্রশ্ন 50 নম্বর থাকবে। আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ থাকবে 150 নম্বর। প্রশ্ন থাকবে কিন্তু 75টি, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর থাকলে তবেই কিন্তু 75 প্রশ্নে 150 নম্বর হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 150 আর 50 200 নম্বরের পরীক্ষা হবে। মোট 1.5 ঘন্টায় প্রশ্ন থাকবে মোট 100টি। নেগেটিভ মার্কিং আছে এইখানে, কিন্তু একটু আপনাদের ভেবেচিন্তে প্রশ্ন উত্তর দিতে হবে। নেগেটিভ মার্কিং আছে, এটা কিন্তু একটা ব্যাপক খারাপ জিনিস। জেনে বুঝে আপনারা সঠিক উত্তরটাই করবেন, তাহলে নেগেটিভ মার্কিং আসবে না। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদের কর্মরত নুরুল ইসলাম। তো নুরুল ইসলাম স্যারের আগের প্রশ্ন আমরা দেখেছি। তো নুরুল ইসলাম স্যার খুব সাজেশনমূলক প্রশ্ন তৈরি করেন। তো চলুন মিসলেনিয়াস সার্ভিসের যে এই প্র্যাকটিস সেটটা তৈরি করেছেন, এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কেমন হয়েছে। তো আজকে আমরা কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো সমাধান করব। আগের ভিডিওতে আমরা কিন্তু এই প্রশ্নের অঙ্ক প্রশ্ন সমাধান করেছি। চলুন জেনারেল স্টাডিজের প্রশ্ন কী আছে দেখি। তো 25 দাগের পর থেকে জেনারেল স্টাডিজ, তো 26-27 আমরা ওই অঙ্কের ভিডিওতে ওই প্র্যাকটিস সেটে করেছি। আমরা এবার 28 দাগের প্রশ্নতে শুরু করব। 28 দাগের জেনারেল স্টাডিজে প্রথম প্রশ্ন আছে, বুদ্ধদেব কর্মকার বনাম পশ্চিমবঙ্গ সরকার 2022 মামলাটি কিসের সঙ্গে সম্পর্কিত? রাষ্ট্রদ্রোহ আইন, বিবাহ বিচ্ছেদ আইন, যৌনকর্মীদের স্বীকৃত ও সমলিঙ্গ বিবাহ প্রদান। তো সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু যৌনকর্মীদের স্বীকৃতি, যৌনকর্মীদের স্বীকৃত, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, যৌনকর্মীদের স্বীকৃত। এইটা কিন্তু বুদ্ধদেব কর্মকার বনাম পশ্চিমবঙ্গ সরকার এই মামলাটির সঙ্গে জড়িত। 2022 সালে এই মামলাটি হয়। তো এর সঙ্গে কিন্তু এই সিদ্ধাক হবে সঠিক উত্তর, যৌনকর্মীদের স্বীকৃত। 29 দাগের প্রশ্ন আছে, ভূদান আন্দোলন কত সালে গঠিত হয়? 1945, 1946, 1950, 1951। তো এই ভূদান আন্দোলন কত সালে শুরু হয়? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভূদান আন্দোলন শুরু হয় কিন্তু 1951 সালে। ডিদ্দাক হবে সঠিক উত্তর। তো এই ভূদান আন্দোলন কিন্তু শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর শিষ্য বিনোবা ভাবে কিন্তু শুরু করেছিলেন। মহাত্মা গান্ধীর শিষ্য বিনোবা ভাবে এই ভূদান আন্দোলন শুরু করেছিলেন 1951 সালে। আর এই ভূদান আন্দোলন শুরু করেছিলেন কিন্তু তেলেঙ্গানার পোচামপালি থেকে 1951 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভূ কথার অর্থ হচ্ছে জমি, দান কথার অর্থ হচ্ছে অনুদান। অর্থাৎ এই ভূদান আন্দোলন হলো একটি রক্তহীন বিপ্লব আন্দোলন, যা কিন্তু মহাত্মা গান্ধীর শিষ্য বিনোবা ভাবে শুরু করেছিলেন 1951 সালে। এর ফলে কিন্তু জমিদারদের যে জমি অধিগ্রহণ করছিলেন তা থামানোর একটি উপায় হচ্ছে এই ভূদান আন্দোলন। অর্থাৎ 29 দাগের সঠিক উত্তর হবে ডিদ্দাক। 1951 সালে ভূদান আন্দোলন শুরু হয়। 30 দাগের প্রশ্ন আছে, দোদোমা কোন দেশের রাজধানী? তানজানিয়া, টিউনিসিয়া, তুর্কমেনিস্তান আর দক্ষিণ সুদান। তো 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে যে প্রশ্নটা আছে ভালো করে বুঝবেন। দোদোমা এটা হচ্ছে কোন দেশের রাজধানী? তো এটা কিন্তু তানজানিয়ার রাজধানী, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। তানজানিয়ার রাজধানী হচ্ছে দোদোমা। তো এই দোদোমা হলো তানজানিয়ার রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর এই দোদোমা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 31 দাগের প্রশ্ন আছে, আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কাকে বলা হয়? জন ম্যাকার্থি, রবার্ট গল্ব, ভিক্টর আর্ক আর রবার্ট ফিকো। তো 31 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই জন ম্যাকার্থি কিন্তু এর সঠিক উত্তর। আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোগ্রামিং ভাষা লিস্পের জনক।
তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক পরিভাষার প্রচলন করেন। 32 দাগের প্রশ্ন আছে, বলিউড চলচ্চিত্র 83 কার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে? রাজ কাপুর, সচিন তেন্ডুলকার, কপিল দেব, সুনীল গাভাস্কার। সুন্দর প্রশ্ন। এটা বলিউড চলচ্চিত্র 83, এটি 2022 সালে মুক্তি পায়। পরিচালনা করেছিলেন কিন্তু কবির খান। কবির খানের পরিচালনায় এই 83 এই চলচ্চিত্রটি অর্থাৎ এই মুভিটির মূল কাহিনী হচ্ছে মানুষের স্বপ্ন কিভাবে বাস্তবে পরিণত করা হয় তার একটা কাহিনী। মনে অনেক জেদ থাকলে স্বপ্ন বাস্তবে প্রকাশ করা যায়, এমন একটি ঘটনা কিন্তু এই বলিউড চলচ্চিত্র 83। এটি কিন্তু মূলত লেখা হয়েছে কপিল দেবকে নিয়ে। 83 মুভি, এটি 83 মুভি স্বপ্ন সত্যি হওয়ার কিন্তু কাহিনী, অপমানের জবাব দেওয়ার কাহিনী এই 83 মুভি। 2.5 ঘন্টার ছবিতে এত বড় একটা জিনিস কিভাবে আনা যায় সেটাই ছিল কিন্তু পরিচালক এবং লেখকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ প্রতি মিনিটে আপনি একটি উপাখ্যান দেখেন। টিম ইন্ডিয়া নির্বাচন থেকে বিশ্বকাপ জেতা পর্যন্ত প্রতিটি মুহূর্ত একটি গল্প। টিম ইন্ডিয়া অধিনায়ক কপিল দেব থেকে শুরু করে ম্যানেজার পি.আর. মান সিং, তাদের নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার পি.আর. মান সিং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই অফিসে খেলোয়াড়দের কিডব্যাক সংগ্রহ করতে আসেন। সেখানেই কিন্তু গল্পটা শুরু হয়, যেখানে অফিসের কিছু কর্মীরা তার সঙ্গে ঠাট্টা করে তরুণ অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে 1983 বিশ্বকাপ টিম ইন্ডিয়ার ইংল্যান্ডে যাওয়া, সেখানে হেরে ফিরে আসার কটূক্তি ছিল সেই ঠাট্টায়। পি.আর. মান সিং জবাবে বলেছিলেন তারা জিতেই ফিরবেন। এই অপমান, ঠাট্টা এবং সেখানে জন্ম নেওয়া জেদ আর স্বপ্ন, শেষ পর্যন্ত কে জিতেছিল তা সকলেই আপনারা জানেন। আর এই যে ছবির প্রতিটা মুহূর্ত কিন্তু জীবন্ত করে তুলেছিল তার পরিচালকের পরিচালনায়। এই ছবির পরিচালক ছিলেন কিন্তু কবির খান। এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন কিন্তু রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আরেকজনের নাম না বললেই বাদ থেকে যায়, সেটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। 33 দাগের প্রশ্ন আছে, পিস ওয়াই চিত্রকলাটি ভারতের কোন রাজ্যে প্রসিদ্ধ? বিহার, রাজস্থান, তেলেঙ্গানা, উড়িষ্যা। তো পিস ওয়াই এই চিত্রকলাটি ভারতের কোন রাজ্যের প্রসিদ্ধ? তো এর সঠিক উত্তর হবে কিন্তু রাজস্থানের এই পিস ওয়াই চিত্রকলাটি হচ্ছে রাজস্থানের। তো কাপড়ের ওপরে কিন্তু নকশা তৈরি করা, এটাই কিন্তু পিস ওয়াই চিত্রকলা। কাপড়ের ওপর নকশা করা, অর্থাৎ রাজস্থানে এটা কিন্তু প্রসিদ্ধ। রাজস্থানের পিস ওয়াই চিত্রকলার সাথে সাথে অন্যান্য রাজ্যের আরও কিছু চিত্রকলা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আমরা বলে রাখি কালীঘাট পটচিত্র, এটা কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রকলা। তারপরে পটচিত্র, এটা কিন্তু উড়িষ্যার চিত্রকলা। কলমকারি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার। তারপরে বারুনি, এটা হচ্ছে মহারাষ্ট্রের চিত্রকলা। কলমেজুটু, এটা হচ্ছে কেরালার। মঞ্জুষা চিত্রকলা, এটা বিহারের। পিথোরা চিত্র, এটা হচ্ছে গুজরাটের। রাজপুত পেন্টিং, এটা হচ্ছে রাজস্থানের। থাঞ্জাভুরু পেন্টিং তামিলনাড়ুর। গণ্ডচিত্র মধ্যপ্রদেশ। মহীশূর পেন্টিং কর্ণাটক। চিত্রা, এই পেন্টিংটা হচ্ছে কর্ণাটকের। সৌরচিত্র, এটা উড়িষ্যার। এরকম আরও অনেক চিত্রকলা আছে বিভিন্ন রাজ্যের। তো এবার আমরা 34 দাগের প্রশ্ন দেখব। 34 দাগের প্রশ্ন আছে, ইস্কুল হ্রদটি কোন দেশে অবস্থিত? রাশিয়া, চীন, নেপাল ও কিরগিস্তান। তো এর সঠিক উত্তর হবে ইস্কুল হ্রদটি কিন্তু কিরগিস্তানে অবস্থিত। ডিদ্দাগ হবে সঠিক উত্তর, কিরগিস্তান। ইস্কুল হ্রদ হলো পূর্ব কিরগিস্তানের পশ্চিমাঞ্চলীয় তিয়েনশান পর্বতমালার একটি বদ্ধ লবণাক্ত জলের হ্রদ, যা কাজাখস্তান থেকে কিন্তু কিরগিজস্তানকে বিভক্তকারী। তো এটি পৃথিবীর 7ম গভীরতম হ্রদ। আয়তনের দিক থেকে কিন্তু বিশ্বের 10ম বৃহত্তম হ্রদ এবং কাস্পিয়ান সাগরের পর বিশ্বের 2য় বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে এই ইস্কুল হ্রদ। কিরগিজ ভাষায় ইস্কুল এই কথার অর্থ হচ্ছে উষ্ণ হ্রদ। উষ্ণ হ্রদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 35 দাগের প্রশ্ন আছে, চলচ্চিত্র শিল্পী মধুবালার প্রকৃত নাম কি? আয়েশা বেগম, দেবিকা রানী, মুমতাজ জাহান আর রীতা দেবী। তো এই মধুবালার প্রকৃত নাম হচ্ছে মুমতাজ জাহান। তো মধুবালার সম্পূর্ণ নাম হচ্ছে মুমতাজ জাহান দেহলভি। 14 ফেব্রুয়ারি 1943 জন্ম এবং 1969 মৃত্যু। যিনি মধুবালা নামে কিন্তু বেশি পরিচিত এই মুমতাজ জাহান দেহলভি একজন অন্যতম ভারতীয় অভিনেত্রী, যিনি অনেক হিন্দি ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেছেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। চলে যাবো পরের প্রশ্নে। 36 দাগের প্রশ্ন, বাল্যবিবাহ প্রতিকার আইন কত সালে চালু হয়? 2004, 2005, 2006, 2008। তো এর পিছনে অনেক গল্প আছে, আগে আপনাদের সেগুলো বলে রাখি, তারপর আমরা সঠিক প্রশ্নের উত্তর দেব। তো প্রথমে 1929 সাল। 1929 সালে এটা কিন্তু এই আইনটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে ছিল 14 বছর।
ছেলেদের হয় 18 বছর, মেয়েদের 14 বছর এবং ছেলেদের হয় 18 বছর। এটা ছিল কিন্তু 1929 সালে। 1929-এর পরে 1949 সালে ওইটা কিন্তু পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদের হয় 15 বছর। 14টা পরিবর্তন করে মেয়েদের ক্ষেত্রে 15 বছর করা হয়, ছেলেদের 18 থাকে। এটা হচ্ছে 1949 সালে। তারপরে আসে 1978 সালে একটা সারদা আইন নামে একটা আইন হয়, যেটি প্রচলন করেছিলেন হরবিলাস সারদার এটি কিন্তু এই 1978 সালে চালু করেছিলেন। সেটা হচ্ছে মেয়েদের বয়স তখন হবে, মেয়েদের 18 আর ছেলেদের কিন্তু 21। এই 1978 সালে এটা প্রচলন করা হয়। এটা কিন্তু সারদা আইন নামে পরিচিত। এটা ছিল 18 আর 21। এখন সেটাই কিন্তু পাকাপাকিভাবে বিলটা পাস করা হয়েছে, সেটা কিন্তু 2006 সালে। এই সারদা আইন অর্থাৎ 18 বছর আর 21 বছর, এটাই কিন্তু পরে বাল্য বিবাহ প্রতিকার আইন 2006 সালে কিন্তু এই বিলটা কিন্তু পাস করা হয়, নাম রাখা হয় বাল্য বিবাহ প্রতিকার আইন 2006 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাহিত্যিক দাগের প্রশ্ন আছে, দ্য রিলিজিয়ন অফ ম্যান বইটির লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, মধুসূদন দত্ত আর স্বামী বিবেকানন্দ। দ্য রিলিজিয়ন অফ ম্যান বইটির লেখক হচ্ছেন, এর লেখককে? তো লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর দাগ হবে সঠিক উত্তর। এই বইটি দ্য রিলিজিয়ন অফ ম্যান বইটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এর দাগ হবে সঠিক উত্তর। 38 দাগের প্রশ্ন আছে, আবা খাটুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, রাগবি, কবাডি। তো অবশ্যই এই আবা খাটুয়া ইনি একজন অ্যাথলেটিক্স। কিন্তু অ্যাথলেটিক্সের মধ্যে আবা খাটুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে শর্টপুট খেলা করেন উনি। শর্টপুট খেলায় পারদর্শী আবা খাটুয়া কিন্তু শর্টপুট খেলা করেন। তো অবশ্যই ইনি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত। তো এই আবা খাটুয়া ইনি কিন্তু এনার কিন্তু পশ্চিমবঙ্গে জন্ম। 7 সেপ্টেম্বর 1995-এ কিন্তু জন্ম এনার পশ্চিমবঙ্গে। আবা খাটুয়া ইনি একজন শর্টপুট খেলোয়াড়। 39 দাগের প্রশ্ন আছে, এবছর টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দুটি দেশে হবে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা, জিম্বাবুয়ে, ভারত, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ। তো আপনারা ইতিমধ্যে খেলা দেখা শুরু করে দিয়েছেন আশা করি। 2 তারিখ থেকে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আমি আজকে ভিডিও করছি 2 তারিখে। তো এখানে কিন্তু 2 তারিখে ভিডিও করছি, তার মানে 1 তারিখে আমরা দেখলাম কিন্তু বাংলাদেশ ভারতের একটা প্রস্তুতি ম্যাচ। তো তাতে বাংলাদেশ হেরে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু যে স্টেডিয়ামে যেখানে যে দেশ এই টি-20 বিশ্বকাপের আয়োজন করেছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ। দিদ্দাগ হবে সঠিক উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আগামী ভারতের খেলাগুলো আপনারা অবশ্যই দেখবেন, কারণ খেলা দেখলে আপনাদের খেলা বিষয়ে অনেক প্রশ্ন থাকে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর টি-20-র মতো বিশ্বকাপ কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এটা আমি আপনাদের কাছে আশা রাখি যে আপনারা অবশ্যই দেখবেন। একজন ভারতীয় হয়ে ভারতীয় ক্রিকেট খেলার ভালোবাসুন এবং ভারতীয়দের পিছনে উল্লাসিত করুন, যাতে ভারত সামনের টি-20 বিশ্বকাপ নিয়ে আসতে পারে। আমরা তো 85 ওভারের যে একদিনের ম্যাচের যে বিশ্বকাপটা, সেটা তো নিয়ে আসতে পারলাম না। আমাদের তীরে এসে তরি ডুবলো, কিন্তু টি-20 বিশ্বকাপটা যেন আমরা নিয়ে আসতে পারি, এটি কিন্তু সবসময় কামনা করি। ক্রিকেট টি-20 বিশ্বকাপটা যেন আমরা পেতে পারি। চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো দিদ্দাগ। 40 দাগের প্রশ্ন আছে, নেপালের প্রধানমন্ত্রী এখন কি? পুষ্পকমল দহল, রামচন্দ্র কৌডলে, দীনেশ গুণবর্ধনে, জোকো উইডোডো। তো এখানে নেপালের প্রধানমন্ত্রী এখন পুষ্পকমল দহ। এর দাগ হবে সঠিক উত্তর। পুষ্পকমল দহলের সাথে সাথে আরও কিছু নেপালের সম্পর্কে আমরা একটু জেনে নিই। নেপালের রাষ্ট্রপতি হচ্ছে রামচন্দ্র পাউডেল, স্পিকার হচ্ছেন অগ্নিপ্রসাদ সাপকোটা, উপরাষ্ট্রপতি হচ্ছে রামসহায় যাদব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 41 দাগের প্রশ্ন দেখব, বৈদিক যুগে কে
ব্রজপতি নামে পরিচিত ছিলেন? গ্রামের প্রধান, জেলার প্রধান, নগরের প্রধান, আর কোনটি নয়? তো ব্রজপতি নামে কে পরিচিত ছিলেন? তো অ্যাকচুয়ালি দেখে সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু গ্রামের প্রধানকে কিন্তু ব্রজপতি বলা হতো বৈদিক যুগে। এর দেখা হবে সঠিক উত্তর। 42 দাগের প্রশ্ন আছে, নিচের কোন প্রতিষ্ঠানটি প্রথম স্থাপিত হয়? বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বোম্বে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আর এলাহাবাদ ইউনিভার্সিটি। তো এখানে এর মধ্যে কোনটি প্রথম স্থাপিত হয়? তো 42 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে বিদ্যাক, ইনস্টিটিউট অফ বোম্বে, বিদ্যাক হবে সঠিক উত্তর। 43 দাগের প্রশ্ন আছে, ফুতুহ উস সালাতিন গ্রন্থে কোন সময়কালের ঘটনার বিবরণ পাওয়া যায়? এর অপশানে আছে মামুদ থেকে মোহাম্মদ বিন তুগলকের সময় পর্যন্ত, পুরো সুলতান যুগ, ইলতুৎমিশ থেকে ইব্রাহিম লোদি পর্যন্ত, শুধুমাত্র সুলতান মাহমুদের সময়কালে। তো এখানে 43 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে এর দাগ, মামুদ থেকে মোহাম্মদ বিন তুগলকের সময় পর্যন্ত, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 44 দাগের প্রশ্ন আছে, 1828 সালে কোন সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, ব্রাহ্ম সমাজ হয়েছিল? প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ভারত সভা, আত্মীয় সভা। তো এই আত্মীয় সভা অর্থাৎ দিকদাক হবে সঠিক উত্তর। আত্মীয় সভা কিন্তু রূপান্তরিত হয়ে 1828 সালে হয়েছিল ব্রাহ্ম সমাজ। 45 দাগের প্রশ্ন দেখব, পথিয়ার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? নাগভট্ট, মিহিরভোজ, দন্তিদুর্গ, আর অম্বি। তো এখানে এর সঠিক উত্তর হবে মিহিরভোজ। মিহিরভোজের সময় কিন্তু পথিয়ার বংশ সবচেয়ে বিস্তার লাভ করেছিল এবং সব দিক থেকে কিন্তু উন্নত লাভ করেছিল। তো মিহিরভোজ হচ্ছে, মিহিরভোজের সময় কিন্তু এটা হয়। তো পথিয়ার বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে মিহিরভোজ, বিদ্যাক হবে সঠিক উত্তর। 46 দাগের প্রশ্ন আছে, অশোক কোন বৌদ্ধ পণ্ডিতের কাছ থেকে বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেন? অশ্বঘোষ, রাধাগুপ্ত, উপগুপ্ত, আর মহাকাশ্যপ। তো তো সম্রাট অশোক ছিলেন কিন্তু মৌর্য রাজবংশের তৃতীয় রাজা। তার রক্তাক্ত অভিযান এবং কলিঙ্গ জয়ের পর অনুতপ্ত হয়ে অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তর কাছ থেকে কিন্তু কি করেন? উপগুপ্তর কাছ থেকে কিন্তু দীক্ষা গ্রহণ করেন। তো এখানে এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, উপগুপ্তর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। অশোক কিন্তু প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। প্রিয়দর্শী অর্থাৎ সুন্দর দেহের মালিক। এছাড়াও তিনি কিন্তু দেবনাম প্রিয় ছিলেন, অর্থাৎ ঈশ্বরের দেব। 47 দাগের প্রশ্ন দেখব, ইংরেজরা কার কাছ থেকে বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জমিদার প্রাপ্ত সত্ত্ব পান? মির্জাফর, মীর কাসেম, সুজাউদ্দৌলা, নিজামুদ্দৌলা। তো এখানে 47 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 47 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মীর কাসেমের কাছ থেকে কিন্তু এই সত্তা পান, বিদ্যাক হবে সঠিক উত্তর। 48 দাগের প্রশ্ন আছে, জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহ পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্কর নারায়ণ, আর চিত্তরঞ্জন দাস। তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। এটা তো আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি ত্যাগ করেন। আর এই যে শঙ্কর নায়ার, ইনি কিন্তু এই ভাইসরয়ের কার্যনির্বাহ পরিষদের সদস্য পদ থেকে কিন্তু পদত্যাগ করেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর, শঙ্কর নায়ার। 49 দাগের প্রশ্ন আছে, গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছিলেন কে? জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, লালা লাজপত রায়, আর সুভাষচন্দ্র বসু। তো এখানে 49 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 49 দাগের সঠিক উত্তর হবে কিন্তু গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রত্যাহারকে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছিলেন কিন্তু সুভাষচন্দ্র বসু, দিকদাগ হবে সঠিক উত্তর। 50 দাগের প্রশ্ন দেখব, প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন? র্যালফ ফিশ, স্যার টমাস লো, ক্যাপ্টেন হকিন্স, আর পিটার মান্ডি। তো আকবরের দরবারে কিন্তু ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিলেন র্যালফ ফিশ, এর দেখা হবে সঠিক উত্তর। ইনি কিন্তু প্রথম কোনো ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন, র্যালফ ফিশ। এখন থেকে প্রশ্ন আছে, ইউনাইটেড নেশনস এর 194 সদস্য দেশ হিসাবে যোগ দিয়েছে কারা? এটা কিন্তু সুন্দর প্রশ্ন। 194তম সদস্য দেশ এই পদে, মানে ইউনাইটেড নেশনস এর 194তম সদস্য হিসাবে কোন দেশ যোগ দিয়েছে? তো এখানে আছে প্যালেস্তাইন, ইসরায়েল, সুদান, আর পেরু। তো এখানে 51 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই প্যালেস্তাইন কিন্তু এই ইউনাইটেড নেশনে যোগ দিয়েছেন 194তম দেশ হিসাবে, এর দাগ হবে সঠিক উত্তর। 52 দাগের প্রশ্ন আছে, লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার হিসেবে বিবেচিত হলেন কে? আয়তানা বোনামাটি, ড্যানিয়েল কলিন্স, এলিনা রেবাকিনা, ইরিনা ক্যামেলি রেগু। তো
তো 52 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে আয়তানা বনমাটি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 53 দাগের প্রশ্ন আছে, উসমানে সনকো কোন দেশের প্রধানমন্ত্রী? আইসল্যান্ড, আয়ারল্যান্ড, সেনেগাল এবং কঙ্গো। তো এখানে 53 সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নগুলো কিন্তু আগেও একটি প্র্যাকটিস সেটে আমরা কিন্তু এরকম প্রশ্ন পেয়েছি। তো এই আয়তানা বনমাটি এটাও কিন্তু পেয়েছি, আর এই যে উসমানো সনকো এটাও কিন্তু আমরা পেয়েছি। তো ইনি কিন্তু সেনেগালের প্রধানমন্ত্রী হয়েছেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 54 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি প্রয়াত গুরুলিঙ্গ কাপসে কে ছিলেন? লেখক ও কথাসাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক আর রাজনীতিবিদ। তো এই যে গুরুলিঙ্গ কাপসে ইনি কিন্তু একজন লেখক ও কথাসাহিত্যিক, এর দাগ হবে সঠিক উত্তর। 55 দাগের প্রশ্ন আছে, কলকাতায় রাজভবন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1893, 1910, 1803 এবং 1850। তো কলকাতায় রাজভবন কত সালে প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন হচ্ছে রাজভবন। এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। 1803 সালে নির্মিত এই প্রাসাদসম বাড়িটি পূর্বে ছিল ভারতের ভাইসরয় সরকারের একটি বাসভবন। আর এই বাসভবনের প্রথম রাজ্যপাল ছিলেন কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, লেখক, ইতিহাসবিদ এবং কূটনৈতিকবিদ। তাহলে আমরা পেলাম কি কলকাতার রাজভবন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হবে 1803 সালে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো 56 প্রশ্ন, তার জন্য প্রশ্নটা উপরের দিকে তুললাম। 56 প্রশ্ন দেখব, ভারত কোন দেশের চাবাহার বন্দরকে 10 বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল? ইসরায়েল, ইরান, শ্রীলঙ্কা, বাহরিন। তো এখানে 56 সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইরান। বিদ্যাক হবে সঠিক উত্তর। 57 দাগের প্রশ্ন আছে, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে? প্রতিমা দেবী, রীনা প্রসাদ, এস.কে বেদি, ভি.এস. রমা দেবী। তো প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে? ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে? তো এখানে 57 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ভি.এস. রমা দেবী কিন্তু প্রথম মহিলা নির্বাচন কমিশনার। ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হচ্ছে ভি.এস. রমা দেবী। 26শে নভেম্বর 1990 থেকে 11ই ডিসেম্বর 1990 পর্যন্ত কিন্তু এই ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশন হচ্ছে ভি.এস. রমা দেবী। আর মীরা কুমার ইনি ছিলেন প্রথম মহিলা স্পিকার। 2009 থেকে 2014 ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার হচ্ছে মীরা কুমার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর সঠিক উত্তর হবে ভি.এস. রমা দেবী। 58 প্রশ্ন আছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স কোন দেশের? মায়ানমার, বাংলাদেশ, ভুটান, ইরান। তো এখানে 58 সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অবশ্যই ইরান। দিদ্দাগ হবে সঠিক উত্তর। 59 দাগের প্রশ্ন আছে, জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়? এখানে কিন্তু বলছে জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়। তো এখানে 59 দাগের অপশানগুলো কী কী আছে? তো 59 দাগের অপশানগুলো আছে কিন্তু 1954, 1995, 1992 আর 2005। তো জাতীয় মহিলা কমিশন এটা কিন্তু গঠিত হয় 1992 সালে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, 1992 সালে। 60 দাগের প্রশ্ন আছে, আর্থিক জরুরি অবস্থা জারি করার কতদিনের মধ্যে সংসদ থেকে পাশ করাতে হয়? 6 সপ্তাহ, 2 মাস, 1 মাস আর 14 দিন। তো এখানে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো প্রশ্নটার সঠিক উত্তর কী হবে? আর্থিক জরুরি অবস্থা জারি করার কতদিনের মধ্যে সংসদ থেকে পাশ করাতে হয়? কতদিনের মধ্যে সংসদ থেকে পাশ করাতে হয়? তো এটা হচ্ছে 2 মাসের মধ্যে। বিদ্যাক হবে সঠিক উত্তর। তো এবার আমরা দেখব 61 এই প্রশ্নটি। 61 প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম বাজেট কত সালে পাস হয়? 1860, 1948, 1980, 1919। তো এর সঠিক উত্তর হবে 1860 সালে কিন্তু ভারতের প্রথম বাজেট পাস হয়। সেই ইংরেজদের আমলে, তখন কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কিন্তু এই বাজেটটি পাস করায় 1860 সালে। এর দাগ হবে সঠিক উত্তর। 1859 সালে জেমস উইলসন তখনকার অর্থমন্ত্রী জেমস উইলসন ইনি কিন্তু এই বাজেটটা করেছিলেন এবং সেটি 1860 সালে পাস হয়। তাই এটাই কিন্তু ভারতের প্রথম বাজেট যেটা 1860 সালে পাস হয়। এরপরে যখন 1947 সালে যখন আমরা স্বাধীনতা লাভ করি, তো 1947 সালে
নভেম্বর আর কে শানমুখম চেট্টি। 1947 সালের 26শে নভেম্বর ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু প্রথম বাজেট পাস হয়, সেটা কিন্তু 1947 সালের 26শে নভেম্বর। 1947 সালের পরে অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু আমরা 1947 সালের 26শে নভেম্বর প্রথম স্বাধীন ভারতের বাজেট পাস হয়, সেটা কিন্তু আর কে শানমুখম চেট্টি ছিলেন কিন্তু এই বাজেটের কর্মকর্তা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1860 সাল ভারতের প্রথম বাজেট পাস হয়। 62 দাগের প্রশ্ন দেখব, দুবাইয়ের মাদাম তুসো জাদুঘরে কোন ভারতীয় অভিনেতার মূর্তি বসলো? তো অমিতাভ বচ্চন, সালমান খান, আলু অর্জুন আর অজিত কুমার। তো এর সঠিক উত্তর অবশ্যই আপনারা জানেন, মাদাম তুসো জাদুঘরে কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, মাদাম তুসো জাদুঘরে কিন্তু আল্লু অর্জুনের কিন্তু মূর্তি বসলো। তো আল্লু অর্জুনের তো আপনারা সবাই জানেন দক্ষিণ স্টাইলের মানে দক্ষিণী বইতে কিন্তু ইনি সুপারস্টার আল্লু অর্জুন। তো আল্লু অর্জুনের নাম তো আপনারা সবাই জানেন, আশা করি জানেন। দক্ষিণ ভারতীয় হিন্দি বই মানে দক্ষিণী স্টাইলের হিন্দি বই মানে হচ্ছে আল্লু অর্জুন। তো সেখানে কিন্তু তো আল্লু অর্জুন এছাড়াও কিন্তু যখন আল্লু অর্জুনের কথা মনে পড়ে তখন আমাদের জামার কলারের কথা মনে পড়ে কিন্তু। আর সঙ্গে সঙ্গে আপনারা আরও একটা জিনিস মনে পড়বে, আল্লু অর্জুন এটার এই সুপারস্টার কথা মনে পড়লেই কিন্তু তিনি কখনো কারোর কাছে নিচু হতে জানেন না, অর্থাৎ আমাদেরও কিন্তু কারোর কাছে নিচু হলে হবে না। এটা কিন্তু আল্লু অর্জুনের কথা কিন্তু আসলে কিন্তু সেটা মনে পড়ে যে কখনো নিচু হওয়া যাবে না। সিদ্ধাভাবে সঠিক উত্তর আল্লু অর্জুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 63 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি রবার্ট ফিকোকে গুলি করা হয়েছে, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? এখানে আছে স্লোভাকিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক। তো ইনি কিন্তু স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন রবার্ট ফিকোকে। 64 দাগের প্রশ্ন আছে, প্রথম দেশীয় পদ্ধতিতে ক্যান্সারের জন্য চিকিৎসার সূচনা করা হলো কোথায়? আইআইটি মাদ্রাস, আইআইটি খড়গপুর, আইআইটি দিল্লি, আইআইটি বোম্বে। তো এর সঠিক উত্তর হবে ডিত্তাগ, আইআইটি বোম্বে। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন, সুন্দর প্রশ্ন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। 65 দাগের প্রশ্ন আছে দেখুন, তেজাস মার্ক A1 হলো একটি কার্বনের কম্পোজিট রকেট, যুদ্ধ বিমান, সাবমেরিন, রকেট ইঞ্জিন মডেল। তো এর সঠিক উত্তর হবে তেজাস মার্ক 1A। এটা হলো একটি তেজাস মার্ক A1A, এটা কিন্তু একটি যুদ্ধ বিমান। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 65 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। তেজাস মার্ক 1A এটা হচ্ছে যুদ্ধ বিমান, বিদ্যাগ হবে সঠিক উত্তর। 66 দাগের প্রশ্ন আছে, জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়? 11 মে, 12 মে, 14 আগস্ট আর 13 ডিসেম্বর। তো এখানে জাতীয় প্রযুক্তি দিবস এটা কবে পালিত হয়? তো এখানে 66-এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই জাতীয় প্রযুক্তি দিবস এটা কিন্তু পালিত হয়। তো জাতীয় প্রযুক্তি দিবস এটা কিন্তু পালিত হয় 11ই মে। এর দেখাবে সঠিক উত্তর, জাতীয় প্রযুক্তি দিবস এটা 11ই মে পালিত হয়। 67 দাগের প্রশ্ন আছে, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো ওপাশে আছে তার অপশানগুলো দেখব কি। এখানে আপনারা সবাই জানেন বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো আমরা হিন্দু ধর্মে যখন বিয়ে হয় তখন দেখবেন বিয়ের বর আসলে অথবা বরযাত্রী আসলে যে বাদ্যটা বাজে সেটার কিন্তু স্রষ্টা এই বিসমিল্লাহ খান, অর্থাৎ ইনি একজন সানাই বাদক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিয়েবাড়ির কথা বললে কোনো মিউজিক হলেই কিন্তু বর আসলে বা বরযাত্রী আসলে কিন্তু এই সানাইটাই কিন্তু শুরু হয়। এই সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু বিসমিল্লাহ খান যুক্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসমিল্লাহ খানের সঠিক উত্তর হবে সানাই। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। 67 দাগের সঠিক উত্তর হবে সানাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে 67 দাগের পরে যে জেনারেল স্টাডিজের প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিও দেখব না। তো 67 দাগের পরের প্রশ্নগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিও দেখব। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলের দিকে নজর রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।